দেশে মোট ভোটার 12,36,83,000 খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করতে আলোচনা চলছে, জানিয়েছে ইসি। রাজনৈতিক তর্ক বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন। মন্তব্য ফখরুলের, বিদ্যুৎ খাতেই লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, জানিয়েছেন টুকু। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি। জানুয়ারি জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ভিড়, কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ হোটেল, মোটেল এবং গেস্ট হাউস মালিকদের বিরুদ্ধে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36,00,000। ভোটার বৃদ্ধি পেয়েছে 1.5%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দাবি আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্যের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। ভোটার বেড়েছে 18,33,352। গড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। তিনি আরো বলেন, বিগত ভোটার তালিকার বিতর্ক নিরসনে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যক ভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। জানুয়ারি হচ্ছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মোস্ট অফ দ্য প্রশ্ন আমি আশা করি। রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন এবং চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া,
বিদ্যুৎ দেখা যায় না। এমন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? তুলে ধরেন শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারী বিচার হতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়ার পর এ দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় দেশপ্রেম নিয়ে জামায়াতে ইসলামী নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। এছাড়া পাঠ্য বই মুক্তিযুদ্ধে জিয়া রহমানের ইতিহাসের অধ্যায় রাখার কথাও বলেছেন তিনি। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু, বাচ্চা, শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে? টেকনাফে বর্বর হত্যার শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের মামলাটি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। হাইকোর্টে দ্রুত মামলার শুনানি শুরুর আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মেজর সিনহা সহকর্মীর অভিযোগ, আওয়ামী শাসন আমলে সরকারের হস্তক্ষেপে ঝুলেছিল মামলাটি। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। 2020 সালের 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে পরিবারের করা হত্যা মামলার শুনানি শেষে 2022 সালের 31 জানুয়ারি বরখাস্ত ওসি প্রদীপ ও SI লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেয় বিচারিক আদালত। এরপর প্রায় 3 বছর পেরিয়ে গেলেও হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়নি। বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন নিহত মেজর সিনহার পরিবারের সদস্যরা। মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। প্রায় 1067 দিনের মতো পার হয়েছে, কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। হ্যাঁ, তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আওয়ামী সরকারের হস্তক্ষেপে মামলাটির শুনানি শুরু হয়নি বলে অভিযোগ মেজর সিনহার সহকর্মীর। এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
পৌষে শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন, খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত 3 দিনে 150 জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে। ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ, হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না, খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এদিক কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের মতো রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা থাকবে আরও 3 থেকে 5 দিন। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, ঘন কুয়াশার প্রবাহের কারণে রাজধানীতে শীত আরও বাড়বে। 7 এবং 8 তারিখের পর শৈত্যপ্রবাহ আসবে এবং তা থাকতে পারে আরও 10 দিনের মতো। এদিকে সকালে অতি ঘন কুয়াশার কারণে রাজধানীতে যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টে আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে। আমরা আশা করছি যে 2nd উইক থেকেই এটা শুরু হবে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। এর আগে সকাল 10:15টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছায় সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। এই শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় আদালত এলাকায়। গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। এরপর রাষ্ট্রদ্রোহের ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ শুরু হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।
বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছে। কারাগারের সুপার শঙ্কর কুমার মজুমদার জানান, আদালতের জামিন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বন্দীদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই সময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মংলায় নিয়ে যায়। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 2023 সালের 18 অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে 48 জন এবং 22 নভেম্বর 16 জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড এবং নৌবাহিনী। আটকদের বিরুদ্ধে 1893 সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের 22 ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠায় মংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। পরে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদের মুক্তির আদেশ দেন। বিপুল পর্যটকের ভিড় সৈকত শহর কক্সবাজারে। এই সুযোগে কিছু অসাধু হোটেল, মোটেল এবং গেস্ট হাউস মালিক বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পর্যটকদের। অভিযোগ অস্বীকার করে হোটেল ব্যবসায়ী এবং মালিক সমিতি নেতারা দায় চাপিয়েছেন দালালদের উপর। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রিপোর্ট করছেন মুর্শিদুর রহমান খোকন। কক্সবাজার সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পর্যটকদের। ডিসেম্বরের শেষ থেকে পর্যটকের ঢল নেমেছে এখানে। 5 শতাধিক হোটেল মোটেলের কোথাও কোনো রুম খালি নেই। বিপুল পর্যটকের ভিড়ে নিয়ম নীতির তোয়াক্কা নেই হোটেল মোটেল ব্যবসায়ীদের। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। পর্যটক বেশির কারণে কিছু কিছু হোটেল পাচ্ছে না, অনেক পর্যটক হোটেল পাচ্ছে না, হোটেলে একটু দাম বেশি। গতকাল থেকে এখানে পর্যটকদের এক ধরনের বলতে গেলে কি আটকাই ফেলতেছে হোটেল ব্যবসায়ীরা। আপনার 1,500 টাকার রুম ভাড়াগুলো ধরেন 4,000 5,000 পর্যন্ত ওরা দাবি করতেছে। এখানে আসলে ঘুরলে এমনিই ভালো লাগে। এটা কেন ভালো লাগে এটা কোনো স্পেসিফিক কারণে, বাট আসলে ভালো লাগে যতবারই আসি। এসে খুবই ভালো লাগছে, বাচ্চা খুব এনজয় করছে, আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক এনজয় করতেছি। হিমছড়ি গেছি, অনেক জায়গায় গেছি ঘুরতে, ভালো লাগতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বেশিরভাগ হোটেল মালিক। কেউ কেউ দায় চাপিয়েছেন দালাল চক্রের ওপর। সবাই নয়, আমাদের একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে। তারা দালালকে লালিত পালিত করে। এই দালালগুলি বাস টার্মিনাল এবং বাস থেকে আনে, তাদের নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে এই পর্যটকদেরকে বেশি দামে রুম নেওয়ার জন্য প্রচলিত করে। 1,000 টাকার রুম 5,000 টাকা নেয় ওরা। অত্যন্ত এটা তো আসলে কাঙ্ক্ষিত নয়, এটা অত্যন্ত খারাপ আমরা এটা মনে করি। কিন্তু এই যে সিজনাল একটা বিষয় আছে, কক্সবাজারটা এমন একটা জায়গা যেখানে অনেক হোটেল, অনেক কম্পিটিশন, সবাই এত বেশি কোয়ারি করে আসেন, কিন্তু এখানে কিন্তু আসলে ঠকানোর কিছু নেই। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় এজন্য মৌসুম শুরুর আগেই হোটেল মালিকদের সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকল স্টেক হোল্ডার, হোটেল মোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট সমিতি সবাইকে নিয়ে একটি সভা করা হয়। এই পর্যটন মৌসুমে পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং কক্সবাজারের সার্বিক পর্যটন ব্যবস্থাপনা সুন্দর হয় এই বিষয়ে সভা করা হয়। তো সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা, এই বিষয়গুলো যেন না করেন সে বিষয়ে সকলকে বলা হয়েছে। তারপরেও আমরা অনেক অভিযোগ পেয়েছি, আপনাদের থেকেও পেয়েছি। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। এদিকে পর্যটকের আগমনে বেড়েছে রাজস্ব আয়ও। নভেম্বর মাসে আমরা গত অর্থ বছরের তুলনায় হোটেল খাতে 59% প্রবৃদ্ধি হয়েছে এবং একই ইয়েতে পর্যটক বেশি হওয়ার কারণে রেস্টুরেন্ট খাতেও প্রায় 65% প্রবৃদ্ধি হয়েছে আমার নভেম্বর মাসে। তো আমরা আশা করছি আমরা ডিসেম্বর মাসেও আমাদের একটা ভালো রকম প্রবৃদ্ধি হবে এবং রাজস্ব আদায় হবে। হোটেল মোটেলের ভাড়া সহ সৈকতে শৃঙ্খলা ফেরানো না গেলে পর্যটকরা বিমুখ হতে পারেন বলে শঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ। লড়াই হবে একসাথে, সন্ত্রাস যাবে পাহাড় থেকে, এই স্লোগানে সম্প্রীতি সমাবেশ হয়েছে বান্দরবানে।
পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্প্রীতি মিছিল এবং সমাবেশ করে পাহাড়ি বাঙালি 12টি সম্প্রদায়। দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে সম্প্রীতির মিছিল বের হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব চত্বরে শান্তি এবং সম্প্রীতি সমাবেশ হয়। বিভিন্ন নৃগোষ্ঠী সহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে পাহাড়বাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। মঞ্চস্থ হয় একটি পথনাটক। সন্ধ্যায় রাজার মাঠে হবে সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার রাতে ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 9টা 50 পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা। এই সময়ের মধ্যে দাবি না মানায় সকাল 10টায় তারা তালা ঝুলিয়ে দেয়। এর আগে কর্মকর্তা কর্মচারীদের 10 মিনিট সময় দেওয়া হয় প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার জন্য, কিন্তু তারা কেউ বের হননি। একজন প্রো-ভিসি সহ অনেক কর্মচারী প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন। প্রশাসনিক ভবনের বাইরে তালা ঝুলিয়ে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক সালাউদ্দিন আম্বার সাংবাদিকদের জানিয়েছেন, শুধু এই শিক্ষা বর্ষের জন্য নয়, আজীবনের জন্য পোষ্য কোটা বাতিল করতেই হবে। সাতক্ষীরায় 3টি ইট ভাটা মালিককে 7.5 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সদর উপজেলার ভারখালী নিমতলা মেসার্স এম ব্রিক্স, আগরদাড়ি ইউনিয়নের বেতলা গ্রামের সৌদিয়া ব্রিক্স এবং 6ঘরিয়া এলাকায় নিট ব্রিক্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। তিনি জানান, বৈধ কাগজপত্র, ভ্যাট ট্যাক্সের নথিপত্র, রেজিস্ট্রেশন না থাকায় জেল, জরিমানা এবং ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জাতীয় সমাজ সেবা দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে নগরীর সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে নগরীর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকে এতে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের 3 কিলোমিটার ওয়াকাথন হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে করা হয়েছে মুক্ত আড্ডা। হবিগঞ্জের নিমতলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ওয়াকাথন এবং কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে ওয়াকাথন হয়েছে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা হয়। ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কল্যাণ রাষ্ট্র বিষয় মুক্ত আড্ডা। জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে কিশোরগঞ্জেও। শোভাযাত্রা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। এছাড়া জয়পুরহাট এবং রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে মানিকগঞ্জে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান অমৃতা। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে। বিকালে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ অনরা। এছাড়াও মুন্সিগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। নগরীর নওফল সানফ্লাওয়ার স্কুল মাঠে এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। লক্ষ্মীপুরের প্রতিনিধি সভা করেছে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। পৌর ভাসানী মিলনায়তন চত্বরে এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল আলম। প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে নড়াইলে। সকালে জেলা প্রশাসকের অফিস চত্বরে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জে। সকালে উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। দুপুরে 16 জালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব কার্ড বিতরণ করা হয়। এতে কার্ডধারীরা স্বল্প মূল্যে নিত্যপণ্য ক্রয় করতে পারবেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করতে আলোচনা চলছে, জানিয়েছে ইসি। রাজনৈতিক তর্ক বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন। মন্তব্য ফখরুলের। বিদ্যুৎ খাতে লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, জানালেন টুকু। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি। জানুয়ারি জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ভিড়। কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ হোটেল, মোটেল এবং গেস্ট হাউস মালিকদের বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।